হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডি স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব সিবিপিওর অধীনে সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর পলিটিক্যাল সাবজেক্টটি রয়েছে তাদের একটি কোশ্চেন সম্পর্কে। দেখো, তোমাদের আজকের প্রশ্নটি হলো রাইট এ নোট অন পাওয়ার অ্যান্ড ফাংশন অফ প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী। সেকেন্ড সেমিস্টারে যাদের মেজর আছে অবশ্যই প্রশ্নটি আসবে, বুঝতে পেরেছো? একবার তোলা আলোচনা করি এই বিষয়টি। দেখো, তোমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আলোচনা করতে গেলে প্রথমে তোমাদের জানতে হবে ভূমিকাটি, তাই তো? দেখো, ভারতবর্ষের ভূমিকাতে আলোচনা করবো হলো ভারতবর্ষের সংসদীয় শাসন ব্যবস্থায় দুই ধরনের শাসক প্রধানের অস্তিত্ব বর্তমান, যথা নিয়মতান্ত্রিক শাসক প্রধান রাষ্ট্রপতি এবং প্রকৃত শাসক প্রধান হল প্রধানমন্ত্রী। তো প্রথম পয়েন্ট হলো দেখো ভূমিকা। 2 নম্বর পয়েন্ট হলো নিয়োগ। হ্যাঁ, দেখো প্রধানমন্ত্রীকে নিয়োগ কে করে? সংবিধানের 75(1) ধারা অনুসারে রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করে। হয়ে গেল নিয়োগ পয়েন্ট। এখন দেখো যোগ্যতা। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যেসব যোগ্যতাগুলি আবশ্যক তা হলো, প্রথমত তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, দ্বিতীয়ত তাকে অবশ্যই লোকসভার সদস্য হতে হবে, তৃতীয়ত তার বয়স অবশ্যই 25 বছর হতে হবে। বুঝতে পেরেছো? 3টা যোগ্যতা আমরা আলোচনা করলাম। এবার কার্যকাল। কার্যকাল হলো সাধারণত দেখো প্রধানমন্ত্রীর কার্যকালীন মেয়াদ হলো 5 বছর। তবে একজন প্রধানমন্ত্রী কতবার তার পদে অধিষ্ঠিত থাকতে পারে সে সম্পর্কে ভারতবর্ষের সংবিধানে কোনো তথ্য নেই। দেখো, হয়ে গেল ভূমিকা হলো, নিয়োগ হলো, যোগ্যতা হলো, কার্যকাল হলো। এখন হলো ক্ষমতা ও কার্যাবলী। দেখো, প্রধানমন্ত্রীর ক্ষমতার কার্যাবলীর পরিচয় আমরা পাই লোকসভার সঙ্গে, মন্ত্রী পরিষদের সঙ্গে, জোটের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে এবং জনগণের সঙ্গে সম্পর্ককে ঘিরে। আর এই অর্থে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলীগুলি হল যথা নম্বর, লোকসভার নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী। দেখো, লোকসভার প্রধান নেতাকে প্রধানমন্ত্রী, লোকসভায় অধিবেশন আহ্বান করা, অধিবেশন কতদিন চলবে, কি কি বিষয় আলোচনা হবে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রভূত ক্ষমতার অধিকারী। হয়ে গেল দেখো লোকসভার নেতা হিসাবে প্রধানমন্ত্রী। এবার মন্ত্রী পরিষদের নেতা হিসাবে প্রধানমন্ত্রী। দেখো, লোকসভার নির্বাচন সংগঠিত হওয়ার পর লোকসভার সদস্যরা তাদের মধ্য থেকে যোগ্য একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেন, আর রাষ্ট্রপতি সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। আর তারপর প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। তাই সমস্ত মন্ত্রী পরিষদের নেতা বা নেত্রীকে বলতো প্রধানমন্ত্রী। কাকে কোন দপ্তর দেওয়া হবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রভূত ক্ষমতার অধিকারী। তারপর জোটের নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী। দেখো, আধুনিক ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থায় রাজনীতিটা হলো জোট রাজনীতি। তাই দেখো, জোটের প্রধান নেতা বা নেত্রী হলো প্রধানমন্ত্রী। জোটের মধ্যে সম্পর্ক অটুট রাখার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। যেমন ভারতবর্ষে এখন একটি জোট রাজনীতি চলছে, এই জোট রাজনীতির নাম হলো এনডিএ। বুঝতে পেরেছ? জোটের প্রধান নেতা বা নেত্রী হলো প্রধানমন্ত্রী। জোটের মধ্যে সম্পর্ক অটুট রাখার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। কেননা জোটের মধ্যে যদি সম্পর্ক অটুট না থাকে তবে দল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে এবং প্রধানমন্ত্রীর অপসারিত হয়ে যাবে। এবার রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা প্রধানমন্ত্রী। দেখো, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতাকে প্রধানমন্ত্রী, কেননা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী যাবতীয় কার্যাবলী কী করে সম্পাদন করে। তাছাড়াও লোকসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রধানমন্ত্রীর মাধ্যমেই রাষ্ট্রপতির কাছে প্রেরিত হয়। তাই রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতাকে বলতো প্রধানমন্ত্রী। এবার জনগণের নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী। দেখো, প্রধানমন্ত্রী কোনো একটি রাজনৈতিক দলের মন্ত্রী নয়। প্রধানমন্ত্রী হলো আপামর জনগণ, অর্থাৎ সকল ভারতবর্ষের নেতা বা নেত্রী। তাই তো? জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় কার মধ্য দিয়ে? প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে। তো জনগণের প্রধান নেতা বা নেত্রীকে বলতো প্রধানমন্ত্রী। এবার পররাষ্ট্র নীতির কর্ণধার হিসাবে প্রধানমন্ত্রী। দেখো, পররাষ্ট্র নীতির কর্ণধার হিসাবে প্রধানমন্ত্রী, এটা আলোচনা করবে। তোমরা জানতে হবে পররাষ্ট্র নীতিটা কি। পররাষ্ট্র নীতি হলো একটি রাষ্ট্রের সঙ্গে অপর একটি রাষ্ট্রের, তাই তো, সুসম্পর্ক গড়ে তোলার একটি নীতি নির্ধারণ প্রক্রিয়া। অর্থাৎ জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার নীতি নির্ধারণ প্রক্রিয়া হলো পররাষ্ট্র নীতি। আর এই পররাষ্ট্র নীতির প্রধান কর্ণধার হলো প্রধানমন্ত্রী। অর্থাৎ একটা রাষ্ট্রের সঙ্গে অপর একটা রাষ্ট্রের সম্পর্ক গড়ে উঠবে কার মধ্য দিয়ে? প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে। এবার দেখো, আরেকটা পয়েন্ট হলো পদমর্যাদা। অর্থাৎ এই
প্রধানমন্ত্রীর ভূমিকা, নিয়োগ, যোগ্যতা, কার্যকাল, ক্ষমতা, কার্যাবলী আলোচনার পরে আরেকটা পয়েন্ট থেকে পদমর্যাদা। এবার পদমর্যাদা আলোচনা করতে গিয়ে তুমি বলবা যে দেখো, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী আলোচনার পরিশেষে আমরা বলতে পারি তার পদটির মর্যাদা কি। এর উত্তরে বলা যায় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মতো ক্ষমতাশীল নয়, আবার ব্রিটেনের রাজারানীর মতো ক্ষমতাহীনও নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এদের একটি মধ্যবর্তী পর্যায়ে অবতীর্ণ। তবে আধুনিক সমাজ ব্যবস্থায় আন্তর্জাতিক বিশ্বে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা থেকে আমরা বলতে পারি তার পদটি আজও সীমায় অধিষ্ঠিত। বুঝতে পারছো? তারপর ভূমিকা এসে উপসকলে লিখবা, সেটা নিজের মতো করে লিখবা। দেখো তাহলে হলো, দেখো এই প্রশ্নটা তোমাদের শুধু পয়েন্টগুলো খাতায় লিখে রাখো, আর কিচ্ছু পড়তে হবে না, আর শুধু একবার ভিডিওটা দেখো, দেখো নোটটা তোমাদের হয়ে যাবে। প্রথমে ভূমিকা বললাম, তারপর নিয়োগ বললাম, তারপর যোগ্যতা বললাম, তারপর কার্যকাল বললাম। এবার তারপর ক্ষমতা, কার্যাবলীতে বললাম লোকসভার নেতা হিসাবে প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের নেতা হিসাবে প্রধানমন্ত্রী, জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসাবে প্রধানমন্ত্রী, জনগণের নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রনীতির কর্ণধার হিসাবে প্রধানমন্ত্রী। বুঝতে পেরেছ? তারপর হলো পদমর্যাদা লিখে দিবা। বুঝতে পেরেছ? আজকের নোটটা এই পর্যন্তই। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।